সময়টা ছিল রোজার মাস। ওই দিন মিমের বড় বোনের শ্বশুর বাড়িতে অনেক ইফতারি পাঠানো হয়েছিল মিমদের পক্ষ থেকে, কিন্তু ওই বড় বোনের শ্বশুর বাড়ি থেকে সব ইফতারি ফেরত পাঠিয়ে দিয়েছিল, কারণ তখন মিমদের সাথে বড় বোনের শ্বশুর বাড়ির লোকজনের কিছু একটা ব্যাপার নিয়ে বেশ মনোমালিন্য চলছিল। তাই তারা মিমদের ইফতারি গ্রহণ করেনি। এবার মিমদের বাড়ি থেকে সিদ্ধান্ত নিল এই ইফতারিগুলো আশপাশের মানুষজন ও আত্মীয়দের মাঝে বিলিয়ে দেওয়া হবে। আশপাশের সব বাড়িতে ইফতারি দিয়ে আসার পর এবার ঠিক হলো মিমের খালার বাসায় ইফতারি পাঠানো হবে। মিম ও তার ভাই একটি ব্যাগে করে কিছু ইফতারি নিয়ে তার খালার বাসার উদ্দেশ্যে রওনা দিল। এই রাস্তায় ছিল একটি ছোট খাল, আর এই খালের কিছু পরেই ছিল একটি বিশাল ও পুরনো বটগাছ। এই বটগাছের নামে এলাকায় নানা প্রকার ভুতুড়ে ঘটনার কথা শোনা যায়। হিন্দু ধর্মের মানুষেরা মাঝে মাঝে এখানে পূজা করে। মিম ও তার ভাইয়ের ধারণা ছিল রোজার মাসে শয়তান বন্দি থাকে, তাই ওই বটগাছকে ভয় পাওয়ার কিছু নেই। বেশ কিছু সময় পর তারা ওই ছোট খালের কাছে আসলো এবং সেটি পার হলো, আর একটু পরেই তারা চলে আসলো সেই বটগাছের কাছে। আর এই সময় হঠাৎ মিমের শরীর একটু কেঁপে উঠল, তবে সে বিষয়টি গুরুত্ব না দিয়ে খালার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। বেশ কিছু সময় পর তারা খালার বাসায় পৌঁছালো। এবার মিম ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেল, আর সেখানে সে একটি কালো বিড়াল দেখতে পেল, যার চোখ দুটি ছিল টকটকে লাল। ঠিক তখনই পাশের বালতির মধ্যে যেন কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো। বেশ হকচকিয়ে গেল মিম, আর সেই সাথে সে তার শরীরে ভীষণ জ্বর অনুভব করল। দ্রুত ওয়াশরুম থেকে বাহির হয়ে এসে সে একটি সোফায় বসল এবং খালাকে তার জ্বরের কথা জানালো। খালা দ্রুত মিমের মাকে ফোন করলো। তোর মেয়ের অনেক জ্বর এসেছে, এই অবস্থায় সে বাড়ি যাবে কিভাবে? মিমের মা ভীষণ অবাক হয়ে বললেন, আমার মেয়ে তো একদম সুস্থ ছিল, হঠাৎ জ্বর আসবে কেন? তুই ওকে দ্রুত এখানে পাঠিয়ে দে। অনেক কষ্টে মিম ও তার ভাই সেই বটগাছের পাশের রাস্তা দিয়ে তাদের বাড়ির দিকে হাঁটা শুরু করলো। আশপাশ বেশ অন্ধকার ছিল, তবে মিমের মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি যেন তাকে পিছন দিক থেকে টানছে। সে ভীষণ কষ্টে হেঁটে যাচ্ছিল এবং বেশ কিছু পরে তারা তাদের বাড়ি পৌঁছালো। এবার একজন ডাক্তারকে নিয়ে আসা হলো মিমকে চিকিৎসা করার জন্য। তিনি বেশ কিছু ঔষধ দিয়ে চলে গেলেন, তবে ঔষধ খাওয়ার পরও মিমের অবস্থার কোনো পরিবর্তন হলো না। এক রাতে মিম তার বড় বোনের সাথে একই বিছানায় ঘুমাচ্ছিল। গভীর রাতে মিমের ঘুম ভেঙে যায় এবং সে তার পাশে ঘুমিয়ে থাকা বোনের গলা দু হাতে চেপে ধরে। তার বড় বোন ভীষণ এক চিৎকার দেয়। এর পরের রাতে মিমের মা মিমের সাথে ঘুমিয়েছিল, আর ঠিক গত রাতের মতো মিম একইভাবে তার মায়ের গলা চেপে ধরে। এবার মিমদের
এক পরিচিত মহিলার কাছে যেয়ে মিমের সাথে ঘটা সমস্ত কিছু জানানো হলো। মহিলাটি আসলে একজন কবিরাজ ছিলেন। তিনি বিভিন্ন প্রকার ঝাড়ফুঁকের কাজ করতেন। সমস্ত ঘটনা শুনে তিনি মিমদের বাড়িতে আসলেন এবং ঝাড়ফুঁক শুরু করলেন। কিছু সময় পরেই হঠাৎ মিমের অবস্থার পরিবর্তন হলো। এলোমেলো চুল, চোখের চারিপাশ একদম কালো ও তার মাথায় সিঁদুরের উপস্থিতি। তুই এই মেয়ের শরীর ছেড়ে দে এখনই। না, ওর শরীর ছেড়ে যাব না। ও ওই দিন আমার বটগাছের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন আমার ওকে ভালো লেগেছে। আমি এখন ওকে ছাড়ব না। এবার কবিরাজ মহিলাটি একটি বেত গাছের ছোট্ট ডালে কিছু মন্ত্র পড়ে ফু দিলেন এবং ওই ডাল দিয়ে মিমকে আঘাত করতে শুরু করলেন। কিছু পরেই মিম সেখানে অজ্ঞান হয়ে গেল। বেশ কিছু সময় পর মিমের জ্ঞান ফিরল। এবার কবিরাজ মহিলাটি কিছু মন্ত্র পড়ে মিমের দিকে ফু দিলেন এবং বললেন, কি রে, এর শরীর ছাড়বি না? কি চাস তুই? হ্যাঁ, আমি এই শরীর ছেড়ে দেব, তবে ঠিক মাগরিবের আজানের আগে ওই বটগাছের নিচে আগামী 9 দিনের মধ্যে মিষ্টি দিয়ে আসতে হবে। এরপর একদিন সন্ধ্যার সময় ওই বটগাছের নিচে কিছু মিষ্টি রেখে আসে মিমের পরিবারের লোকজন। আর এরপর থেকে মিম একে একে সুস্থ ও স্বাভাবিক হতে থাকে।